আজকে যে ঘটনাটি বলবো সেই ঘটনাটি বেশ কিছু বছর আগেকার ঘটনা, যে ঘটনাটি আমার সাথে ঘটেছিল। সেদিন রাত্রে মুষলধারে বৃষ্টি হচ্ছিল, আর এই বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়ে শ্যামল আমার বাড়িতে এসে আমার নাম ধরে ডাকাডাকি করছিল। রঘুদা, বলি ও রঘুদা, একটু বাইরে আসবে, দরকার ছিল। শ্যামলের অনেক ডাকাডাকির পর আমি ঘর থেকে বাইরে এলাম। বাইরে এসে আমি শ্যামলকে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে শ্যামল? এই বৃষ্টির রাতে হাঁপাতে হাঁপাতে কিছু কি হয়েছে? আমার কথা শুনে শ্যামল কান্না কান্না সুরে বলতে লাগলো, আর বলো না রঘুদা, কিছুক্ষণ আগে আমি রাতে খাবার নিয়ে ওই রমেশ দাদুকে দিতে গেছিলাম, গিয়ে দেখি দাদু আর নেই। কি বলছিস শ্যামল? দাদু নেই মানে? এই তো আমি সকালবেলায় দাদুর সাথে কথা বলে আসলাম। কি বলছিস? হ্যাঁ গো রঘুদা, আমাদের প্রিয় রমেশ দাদু আর নেই। তা তুই আর কাউকে খবরটা দিয়েছিস? না, আমি এখনো পর্যন্ত আর কাউকে খবরটা দিইনি। কি করব দিশে পিশে না পেয়ে আমি তোমার কাছেই ফার্স্টে আসলাম। এরপর রঘু ও শ্যামল ওই রমেশ দাদুর বাড়ির দিকে এগোতে থাকে। রমেশ দাদু হচ্ছে এই গ্রামের একজন মাস্টার মশাই। উনি ছোটবেলা থেকেই এই গ্রামের মানুষজনকে পড়াশোনা করিয়েছে, তাই গ্রামের মানুষজন ওনাকে খুবই ভালোবাসে। ওনার নিজের বলতে কেউই নেই, তাই এই রঘু, শ্যামল ও গ্রামের আরও 5 জন ওনাকে দেখাশুনো করে। আজ হঠাৎ উনি মারা যাওয়ায় রঘু ও শ্যামল নিজেকে বিশ্বাস করে উঠতে পারছিল না। এরপর পলাশ ও রঘু রমেশ দাদুর বাড়ি যাওয়ার আগে গ্রামের 2-1 জন লোককে ডেকে ওই দাদুর বাড়িতে উপস্থিত হয়। রমেশ দাদুর বাড়িতে গিয়ে ওরা দেখল রমেশ দাদুর নিথর দেহ শুয়ে আছে খাটের উপর। বাইরে তখনও মুষলধারে বৃষ্টি পড়ছে। মনে মনে রঘু কত কথাই না ভাবছে, কত স্মৃতি এই রমেশ দাদুর সাথে। হঠাৎ করে গ্রামের একজন রঘুকে বলে ওঠে, হ্যাঁ রে রঘু, রাত তো অনেক হলো, বাইরে বৃষ্টিও পড়ছে, আমাদেরকে তাড়াতাড়ি দাদু সৎকার করতে হবে, নইলে বেশি রাত হলে বিপদ আছে। এ কথা শুনে পলাশ একটু ভয় পেয়ে যায় এবং বলে, বিপদ? কিসের বিপদ এত রাত্রে আবার? পলাশের কথা শুনে গ্রামের লোকটি বলে, তোরা শোনিসনি শ্মশানের পাশে যে বটগাছটি আছে, ওখানে তো কিছু অশুভ আত্মা থাকে, যে কিনা মৃতদেহদের কাঁচা মাংস খায়। তাই বেশি রাত করলে হবে না, আমাদেরকে তাড়াতাড়ি দাদুর দেহের সৎকার করতে হবে। এরপর সবাই মিলে রমেশ দাদুর দেহের সৎকারের জন্য শ্মশানের দিকে এগোতে থাকে। বৃষ্টির ভিতরে গ্রামের 4 জন রমেশ দাদুকে কাঁধে নিয়েছে, আর সামনে রঘু ও পলাশ মশাল হাতে নিয়ে এগিয়ে চলেছে শ্মশান ঘাটের দিকে। শ্মশান ঘাটের দিকে যেতে যেতে পলাশ রঘুকে বলি, ও রঘুদা, আমরা তো সবাই মিলে শ্মশান ঘাটে যাচ্ছি, তা আমাদের কোনো বিপদ হবে না তো? পলাশের কথা শুনে রঘু বলে, আরে না রে, তুই এত ভয় পাচ্ছিস কেন? আমরা তো সবাই আছি নাকি? এরপর সবাই দাদুর দেহ নিয়ে শ্মশান ঘাটের দিকে এগিয়ে চলেছে। বাইরে তখনও মুষলধারে বৃষ্টি পড়ছে, সঙ্গে মেঘের ডাক, আর মাঝে মাঝে বাগান জঙ্গল থেকে কিছু শেয়ালের ডাক শোনা যাচ্ছে। কিছু দূর সামনে যেতেই রঘু সবাইকে দাঁড়াতে বলে এবং দাঁড়াতে বলে বলে ওঠে, তোমরা সবাই দাদুর দেহ নিয়ে শ্মশানে যাও, আমি একটু ভুবনখোড়োর চায়ের দোকান হয়ে আসছি। এটা শুনে পলাশ ভয়ে ভয়ে বলে ওঠে, কেন রঘুদা, কি হলো আবার? তুমি আবার এত রাত্রে ভুবনখোড়োর চায়ের দোকানে যাবে কেন? আরে দাদুকে পোড়ানোর জন্য কাঠের ব্যবস্থা ও বাকি সরঞ্জামের ব্যবস্থা করতে হবে তো, তোরা যেতে লাগ, আমি কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাচ্ছি। এটা শুনে পলাশ রঘুকে বলে, ঠিক আছে রঘুদা, পারলে একটু তাড়াতাড়ি এসো, ঠিক আছে? এরপর রঘু
ভুবন ক্রোধ চায়ের দোকানে এগোতে থাকে এবং ওরা দাদুর দেহ নিয়ে শ্মশান ঘাটের দিকে এগিয়ে যায়। শ্মশানে পৌঁছে দাদুর লাশটা শ্মশানে রেখে মরা পড়ানোর ডোমকে খোঁজ করছিল, কিন্তু কোথাও শ্মশানের এদিকে বা ওদিকে তাকে দেখতে পাচ্ছিল না। ডোমকে কোথাও দেখতে না পেয়ে গ্রামের একজন বলে, হ্যাঁ রে, ডোমকে তো কোথাও দেখতে পাওয়া যাচ্ছে না, আর মরা পুরানোর কাঠও তো দরকার। তাহলে এক কাজ করি পলাশ, আমরা 4 জন মিলে কাঠ আর ডোম কোথায় আছে খুঁজে আনি। তুই ততক্ষণ দাদুর এই লাশটা একটু পাহারা দে, আর রঘু তো একটু পরেই চলে আসবে। এটা শুনে পলাশ বলে, কি বলছো তোমরা? আমাকে তোমরা এই শ্মশানে একা রেখে চলে যাবে? আমার যদি কোনো বিপদ ঘটে তখন? আরে না রে, আমরা তো যাবো আর আসবো, আর তুই এত ভয় পাচ্ছিস কেন? আমরা আস্তে আস্তে রঘু তো চলে আসবে। এরপর সবাই কাঠ আনতে চলে যায়, আর ওই শ্মশানে একমাত্র দাদুর লাশ আর পলাশ ছাড়া কেউই নেই। এদিকে বৃষ্টির হাত থেকে বাঁচতে পলাশ দাদুর লাশের ঠিক একটু দূরে একটা গাছের তলায় গিয়ে চুপচাপ দাঁড়ায়। গাছের তলায় দাঁড়াতেই পলাশের একটা কথা মনে পড়ে যায়, যে শুনেছিল দাদুর লাশ শ্মশানে যেখানে শোয়ানো আছে তার ঠিক পাশে একটা বট গাছ আছে, যে বট গাছে এক মানুষ খেগো আত্মার বসবাস ছিল, যে কিনা মরা মানুষের গন্ধ পেলে ওই গাছ থেকে লেবে তার কাঁচা মাংস খেত। একথা ভাবতে না ভাবতেই পলাশ দেখল ওই বট গাছ থেকে একটা কালো রঙের ছায়া আস্তে আস্তে নিচে নেমে আসছে, এবং নিচে নেমে এসে দাদুর লাশের ঠিক সামনে এসে দাঁড়ালো। এবং বিদ্যুতের হঠাৎ ঝলকানিতে পলাশ দেখল ওই ভয়ঙ্কর মানুষটির রূপ, যার দেহের এক পাশ পুরো কঙ্কাল আর এক পাশ মানুষের মতো, যা দেখতে খুবই ভয়ঙ্কর। এরপর পলাশ দেখল ওই ভয়ঙ্কর মানুষটি অট্ট হাসি দিয়ে বলছে, অনেক দিন মরা মানুষের কাঁচা মাংস খায়নি, আজ খাবো, আজ মন ভরে খাবো। রঘুর চোখের সামনে ওই অদ্ভুত ভয়ঙ্কর মানুষটির অট্ট হাসি আর কথা শুনে রীতিমতো ভয় পেয়ে যায়, এবং ভয়ে ভয়ে ওই ভয়ঙ্কর মানুষটিকে বলে, কে তুমি? আর দাদুকে কেন খাবে? দাদু তো তোমার কোনো ক্ষতি করেনি। আমাকে বারণ করছিস তুই? তোর এত বড় সাহস? আজ তো তোর দাদুর মাংস খাবো, তার সাথে সাথে তোকেও আমি কাঁচা খাবো। এ কথা শেষ করতে না করতেই ওখানে রঘু এসে উপস্থিত হয়, এবং রঘু বলে, তবে রে, তুই জ্যান্ত মানুষের কাঁচা মাংস খাবি? এই বলে রঘু হাতে একটা কেরোসিনের বোতল বের করে এবং বলে, এই দেখ, এটা কেরোসিন। এটা যদি একবার তোর উপর ছিটিয়ে আমি আগুন ধরিয়ে দিই, তাহলে তুই ভস্ম হয়ে যাবি। আমাকে ভয় দেখাচ্ছিস তুই? আমাকে মারবি? এত বড় সাহস তোদের? এরপর রঘু আর দেরি না করে কেরোসিনের বোতল থেকে কেরোসিনটা ছড়িয়ে তার সঙ্গে আগুনও ধরিয়ে দেয়। আগুন ধরানোর সাথে সাথে ওই ভয়ঙ্কর মানুষটি দাও দাও করে জ্বলতে থাকে, চিৎকার করতে থাকে। এরপর ওই ভয়ঙ্কর মানুষটি আগুনে পুড়ে ওখানে ভস্ম হয়ে কোথায় যেন মিশে যায়। এই ঘটনার কিছুক্ষণ পর গ্রামের বাকি লোকজন কাঠ নিয়ে উপস্থিত হয়, এবং তারপর সবাই মিলে দাদুর শেষ কার্য সম্পন্ন করে। আজকের গল্পটা একটি রাতের ঘটনা, আর এই ঘটনাটি ঘটেছিল আমার এক দর্শক বন্ধুর সাথে। ঘটনাটি পাঠিয়েছে বর্ধমান থেকে শ্যামল ঘোষ নামে একজন দর্শক বন্ধু। যে ভয়ানক ঘটনাটি তার সাথে ঘটেছিল। শ্যামলবাবু পেশায় একজন ট্যাক্সি চালক। সে প্রতিদিন একজন প্যাসেঞ্জারকে রাতের লাস্ট ট্রেন ধরার জন্য স্টেশনে পৌঁছে দিয়ে তারপর বাড়ি যেত, আর সেই প্যাসেঞ্জারকে নেওয়ার জন্য সে প্রতিদিন
ভুবনখোর চায়ের দোকানে এক কাপ চা খেয়ে সেই প্যাসেঞ্জারের জন্য আগে থেকে অপেক্ষা করত। হ্যাঁ রে, শরীরটাও 2-3 দিন একটু খারাপ ছিল, তার উপর এই হাঁটুর ব্যথাটা একটু বেড়েছে, ওই জন্যে আর এই 2-3 দিন চায়ের দোকানে আসা হয়নি। হ্যাঁ রে ভুবন, আজকে তো শ্যামল চা খেতে এলো না, আজকে কি ওর ছুটি আছে? আরে না না গোপাল দাদু, হয়তো কোথাও আটকে গেছে। ও রাতে তো একবার আমার দোকানে চা না খেয়ে বাড়ি যায়নি, আর ও তো টাইমের একদম পাক্কা ছেলে। ও প্রতিদিন সুজয়কে স্টেশনে পৌঁছে দিয়ে তারপরেই তো বাড়ি যায়। এ কথা শেষ করতে না করতেই শ্যামল তার ট্যাক্সি নিয়ে চায়ের দোকানে এসে উপস্থিত হয়। এরপর শ্যামল চায়ের দোকানে গিয়ে বসলে গোপাল দাদু শ্যামলকে দেখে বলে, বুঝলি রে শ্যামল, তোর কথাই ভুবনকে বলছিলাম। তা ভুবনদার সাথে আমাকে নিয়ে কি আবার আলোচনা করছো গোপাল দাদু? আরে তুই আসছিস না দেখে দাদু হয়তো ভেবেছে আজকে তোর ছুটি আছে, তাই আমাকে বলছিল যে এখনো শ্যামল এলো না যে। না গো দাদু, আমার কি আর সেই ছুটির কপাল যে বললেই ছুটি করতে পারবো? আর তার উপর কাজের শেষে এই রাতে তোমাদের সাথে একটু আড্ডা আর চা না খেলে যে আমার দিনটা ভালো যায় না। এ কথা শেষ করতে না করতেই সুজয় চায়ের দোকানে এসে হাজির হয়। সুজয়কে দেখতে পেয়ে গোপাল দাদু বলে ওঠে, নে রে শ্যামল, তোর রাতের প্যাসেঞ্জার চলে এসেছে। তা হ্যাঁ রে সুজয়, কেমন আছিস রে বাবা? আমি ভালো আছি দাদু, তা তুমি কেমন আছো? 2-3 দিন হলো তোমাকে তো আমি চায়ের দোকানে দেখতে পেলাম না। হ্যাঁ রে, শরীরটাও 2-3 দিন একটু খারাপ ছিল, তার উপর এই হাঁটুর ব্যথাটা একটু বেড়েছে, ওই জন্যে আর এই 2-3 দিন চায়ের দোকানে আসা হয়নি। ও আচ্ছা আচ্ছা, তা যাই হোক, শরীরের একটু যত্ন নিও। আর নে নে শ্যামল, তাড়াতাড়ি চল, হাতে আর তো 15 মিনিট আছে। এরপর শ্যামল তাড়াতাড়ি ট্যাক্সিটা স্টার্ট দিয়ে সুজয়কে নিয়ে স্টেশনের দিকে রওনা দেয়। রাস্তায় যেতে যেতে সুজয় শ্যামলকে বলে, হ্যাঁ রে শ্যামল, তোকে একটা কথা অনেকদিন ধরে বলবো বলে ভাবছিলাম। কি কথা বলবে বলো সুজয়দা? ইদানিং রাস্তায় চুরি, অপহরণ, এমনকি মার্ডারও হচ্ছে, তাই তুই যাওয়ার সময় রাস্তায় কোথায় যেন দাঁড়াস না, সোজা বাড়িতে চলে যাস। ঠিক আছে সুজয়দা, আমি তাড়াতাড়ি বাড়িতে চলে যাব। এরপর ওরা দুজন স্টেশনে এসে উপস্থিত হয়। তারপর শ্যামল ও সুজয় গাড়ি থেকে নেমে সোজা স্টেশনের দিকে রওনা দেয়। স্টেশনে যেতেই ওরা দেখলো রাতের শেষ ট্রেনটা চলে এসেছে। এরপর সুজয় তাড়াতাড়ি ট্রেনে উঠে কাজের দিকে রওনা দেয়। সুজয় চলে গেলে স্টেশন থেকে বেরিয়ে শ্যামল সবে গাড়িতে উঠতে যাবে, ঠিক সেই সময় পেছন থেকে একজন ডাক দিয়ে বলে, হ্যালো দাদা, শুনছেন? আমাকে একটা হেল্প করতে পারবেন? ডাক শুনে শ্যামল তাকিয়ে দেখলো একজন ভদ্রলোক দাঁড়িয়ে আছে। হ্যাঁ বলুন, কি বলবেন? আমাকে একটু বাম বটতলার দিকে নিয়ে যাবেন, একটু দরকার ছিল ওখানে। বাম বটতলা? এখন এই রাতের বেলা? আর ওখানে তো সচরাচর লোকজন তেমন যাতায়াত করে না। আর আপনার ওখানে এত রাত্রে কিসের কাজ? কাজ তেমন কিছু না, আসলে এই নোংরা ব্যাগ দুটো ওখানে ফেলতে হবে। তবে আপনার যা ভাড়া আমি তার ডবল দেব, পারলে 1000-2000 টাকা বেশি নিয়ে নেবেন। না না দাদা, আমাকে টাকা বেশি দিলেও এত রাত্রে আমি ওখানে যেতে পারবো না। চলুন না দাদা, আসলে হয়েছে কি, দিনের বেলা তো তেমন সুযোগ পাই না, নানান কাজে এদিক ওদিক ব্যস্ত থাকি, তাই এই রাতের বেলা আজ একটু সুযোগ পেয়েছি, তাই এই বস্তা দুটোকে ওখানে ফেলে আসতে চাই। প্লিজ দাদা চলুন না, আমাকে একটু হেল্প করেই দিন না, এই রাতের বেলা আমি আর কোথায় যাব? লোকটি এরকম বারবার অনুরোধ করায় শ্যামলার মুখের পরে না করতে পারল না। একটু ভেবে
শ্যামল লোকটিকে বলল, ঠিক আছে, তবে একটা শর্তে আমি আপনাকে নিয়ে যেতে পারি। যদি ভাড়া আমাকে 2000 টাকা দেন তবেই। ঠিক আছে দাদা, তাই হবে। পারলে না হয় আরো 500 টাকা আমার কাছ থেকে বেশি নেবে। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেবো। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। এরপর লোকটি ওই বস্তা দুটো নিয়ে গাড়িতে ওঠে এবং তারপর শ্যামল গাড়ি স্টার্ট করে ওই বাম বটতলার দিকে এগিয়ে যেতে থাকে। রাস্তায় যেতে যেতে শ্যামল লোকটিকে একটু সন্দেহ করছিল আর মনে মনে ভাবছিল, এত রাতে বাম বটতলায় নিয়ে যাওয়া কি ঠিক হচ্ছে? মনে অনেক কৌতূহল নিয়ে শ্যামল লোকটিকে জিজ্ঞাসা করে, আচ্ছা দাদা, আপনার ওই বস্তা দুটোতে কি আছে সত্যি করে বলবেন? আরে দাদা, আপনাকে তো বললাম বাড়ির কিছু নোংরা আবর্জনা ছিল তো। আর সত্যি বলতে আমি দিনের বেলা একদম সময় পাই না, কাজে খুবই ব্যস্ত থাকি। তাই আজকে একটু সময় পেয়েছি, তাই ভাবলাম এই জিনিসগুলো ফেলে দিয়ে আসি। লোকটির কথা শুনে শ্যামল আর কথা বাড়ল না। মনে মনে ভাবলো, যত তাড়াতাড়ি সম্ভব কাজটা মিটিয়ে বাড়ি যেতে পারলেই বাঁচে। এরপর বেশ খানিকক্ষণ গাড়ি চালানোর পর ওরা শেষমেশ ওই বাম বটতলায় এসে উপস্থিত হয়। জায়গাটা একদম নিস্তব্ধ, চারিদিকে নোংরা আবর্জনায় ভরা। একমাত্র পৌরসভার লোকজন ছাড়া সচরাচর এখানে তেমন কোনো লোকজন আসে না। আর অন্ধকারটাও বেশ ঘন, মাঝে মাঝে একটু শেয়ালের ডাক শোনা যাচ্ছে। এরপর লোকটি গাড়ি থেকে নেমে ওই বস্তা দুটো বার করে এবং কিছু দূর নিয়ে গিয়ে ওই নোংরা আবর্জনার উপর বস্তা দুটো রেখে আসে। বস্তা দুটো রেখে এসে লোকটি শ্যামলকে বলে, দাদা, আমার কাজটা মিটে গেছে, আপনি তাড়াতাড়ি গাড়িটা স্টার্ট করুন। আসলে আর এখানে দাঁড়ানো ঠিক হবে না। লোকটির কথা শুনে শ্যামল তাড়াতাড়ি গাড়িটা স্টার্ট দেয় এবং কিছু দূর গাড়িটা চলতে থাকে। তারপর হঠাৎ করে গাড়িটা থেমে যায়। গাড়িটা অনেকবার স্টার্ট দেওয়া সত্ত্বেও কোনো রকমভাবেই স্টার্ট নিচ্ছে না এবং এটা দেখে শ্যামল এখন বলে ওঠে, আমি জানতাম এই জায়গাটা একদমই ভালো না, কোনো না কোনো বিপদ ঘটবেই আমাদের সাথে। একথা শেষ করতে না করতেই হঠাৎ আচমকা হাওয়া বইতে শুরু করে এবং চারিদিক থেকে নোংরা আবর্জনা টুকরোগুলো উঠতে থাকে। এরপর হঠাৎ করে শ্যামল দেখল যে বস্তা দুটো ওই লোকটি ওই নোংরা আবর্জনার উপর রেখে এসেছিল, সেই বস্তা দুটো এখন এই রাস্তার উপর রয়েছে। এটা দেখে ওই লোকটি এবং শ্যামল দুজনায় অবাক হয়ে যায়। এর উত্তরে লোকটি কোনো কথা না বলে গাড়ির একপাশে চুপচাপ ভয়ে জড়সড় হয়ে যায়। এরপর ওরা দেখলো ওই বস্তা দুটির একটি বস্তা থেকে মাথা কাটা অবস্থায় একটি আস্ত দেহ বেরিয়ে আসছে, যার সারা গা হাত পা কাটা ছেঁড়ার দাগ আর রক্ত সারা গা থেকে গড়িয়ে পড়ছে। এরপর ওরা দেখলো আরেকটি বস্তা থেকে ওই দেহের কাটা মুখটা বেরিয়ে আসছে আস্তে আস্তে এবং বেরিয়ে এসে ওই দেহের ওপর লেগে যায় এবং তারপর আস্তে আস্তে একটা ভয়ঙ্কর রূপী মানুষ রূপ নেয়। এরপর ওই ভয়ঙ্কর রূপী মানুষটি আস্তে আস্তে ওদের দিকে এগিয়ে আসে এবং এগিয়ে এসে শ্যামলকে বলে, ওকে গাড়ি থেকে নামা, নইলে কিন্তু ওর সাথে তুইও মরবি। ওকে নামা। এদিকে এই কথা শুনে পেছনে থাকা লোকটি ভয়ে কি করবে দিশে না পেয়ে গাড়ি থেকে লেবে পালানোর চেষ্টা করে। ঠিক তখনই ওই ভয়ঙ্করূপী মানুষটি তার লম্বা হাত দিয়ে লোকটিকে গলা টিপে ধরে এবং বলে, কি ভেবেছিলি আমাকে মেরে সম্পত্তি হাতাবি? এখন যে আমার সাথে তোকেও মরতে হবে। না দাদা, আমাকে ছেড়ে দাও। আমি কথা দিচ্ছি ও সম্পত্তি আমি আর নেব না। আমাকে ছেড়ে দাও দাদা, আমাকে ছেড়ে দাও। এরপর শ্যামল গাড়িতে বসে দেখল
ওই ভয়ঙ্কর রূপী মানুষটি ওই লোকটিকে অদ্ভুতভাবে গলা টিপে ওখানেই আস্তে আস্তে মেরে ফেলছে। এই দৃশ্য দেখে শ্যামল রীতিমতো ভয় পেয়ে যায় এবং মনে মনে ভাবে, ও যদি আর 1 মিনিটও এখানে দাঁড়ায়, হয়তো ওই লোকটির মতন আজ শ্যামলেরও এই অবস্থা হবে। তাই আর ওখানে আর 1 মিনিটও না দাঁড়িয়ে গাড়িটা স্টার্ট করে সামনের দিকে এগিয়ে চলে। গাড়িটি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে যেতে শ্যামল মনে মনে ভাবছিল যে আজ সে কোন ঘটনার সাক্ষী হয়ে রইল আর কোন ঘটনা তার সাথে ঘটল। সে যেন নিজেকে কোনোভাবে বিশ্বাস করে উঠতে পারছিল না। এরপর 7-5 আর না ভেবে কোনো রকমে শান্তিপূর্ণভাবে বাড়ির দিকে রওনা